আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আপনি সদা সর্বদা ভালোর দলে, তাই ভালো আছেন কিনা জিজ্ঞেস করলাম না। ভূত এফএমের সকল শ্রোতা বন্ধুদের সালাম জানিয়ে শুরু করছি। আমি সাবির উদ্দিন মণ্ডল, কলকাতা। ভূত এফএমের সকল শ্রোতা বন্ধুদের সালাম জানিয়ে শুরু করছি। আমি সাবির উদ্দিন মণ্ডল, কলকাতা থেকে ৬০ কিলোমিটার দূরে কল্যাণীতে থাকি। অনেক দিন ধরে লিখব ভাবছি, উপযুক্ত সময়ের অভাবে লেখার সময় পাই না। তাই আজ আমার এটা প্রথম লেখা। দূরত্বের কারণে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই ইমেল করলাম। চাইলে পড়ে শোনাবার নিবেদন রইল। ভূত এফএমের সাথে অল্প কিছুদিনের সম্পর্কটা খুব গভীর হয়ে উঠেছে। আজকে যে ঘটনাটা বলবো সেটা হলো আমার ছোট মেশোর জীবনে ঘটা একটি দুঃসাহসিক ঘটনা। মেশো তখন পুলিশের অফিসার ইনচার্জ। মেশোর তখন বাঁকুড়াতে পোস্টিং। তারিখটা আনুমানিক ২ নভেম্বর ২০১৮। মেশো তখন থানাতে বসে হঠাৎ একটি খুনের কেস এলো। খুনটা দেখেই তার মাথায় হাত। এমন খুনের ঘটনা তার ১০ বছরের চাকরি জীবনে এই প্রথম। ৩ তলা বাড়ির ওপরের তলায় একা ছিলেন গৃহস্বামী। দেহ থেকে হাত পা মাথা কি যেন এদিক ওদিক করে ছড়িয়ে খেলা করেছে। মেঝেতে রক্তের বন্যা বয়ে গেছে। একমাত্র হাতির দ্বারাই এরকম ভাবে মানুষ হত্যা করা সম্ভব, কিন্তু হাতি তো আর সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে না। তাহলে হুট করে খুলে গেল দরজাটা। বিভ্রান্তের মতো চোখ মুখে প্রবল আতঙ্কের ছাপ নিয়ে ঘরে ঢুকলেন এক মাঝবয়সী ভদ্রলোক। বললেন, বড়বাবু, বড়বাবু আমাকে বাঁচান, নইলে আমাকেও প্রবালের মতো খুন হতে হবে। আমাকে বাঁচান স্যার। দারোগা সাহেব সোজা হয়ে বসলেন। প্রবাল মানে প্রবাল চক্রবর্তী, অর্থাৎ যে লোকটা কাল রাতে খুন হয়েছেন তা এতক্ষণে বুঝে গেছেন আমার অভিজ্ঞ মেশো মশাই। এবার মেশো একটু সোজা হয়ে বসলেন। মেশো ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, তা এই প্রবাল চক্রবর্তীকে আপনি আগে থেকে চিনতেন? উত্তর আসে, বিলক্ষণ স্যার। আমার নাম অনুপ ভট্টাচার্য, থাকে বিষ্ণুপুরে। মেশো আবার বললেন, তা আপনার মৃত্যুর ভয়ের কারণ কি? তিনি বলেন, শুনবেন, শুনবেন তাহলে। এবার অনুপ বাবু শোনাতে লাগলেন এক হাড় হিম করা কাহিনী। আমি আর প্রবাল দুজনেই ছিলাম অভয় আনন্দ জটাধারীর শিষ্য। গুরু সেবার উদ্দেশ্যে সেদিন গুরুদেবকে আমাদের বাড়ি নিয়ে আসি, আর সেটাই হলো আমার কাল। বাড়িতে এসেই গুরুদেবের নজরে পড়ল আমার ২৫ বছরের বয়সী সুন্দরী মেয়ে মেঘনার উপরে। মেঘনা শিক্ষিতা, চাকরি করে। গুরুদেব বললেন, মেঘনাকে আমার চাই। তিনি তাকে তার ভৈরবী বানাবেন। প্রবালও এসেছিলেন সেই দিন গুরুদেবের সাথে। গুরুদেবের এই অন্যায় চাহিদার প্রতিবাদ করলেন তিনি। গুরুভক্তি উড়ে গেল নিমিষে মেয়ের সম্মানের কাছে। উঠে দাঁড়িয়ে গুরুদেবকে বেরিয়ে যেতে বললেন আমার বাড়ি থেকে। তিনি ভয়ঙ্কর রেগে গেলেন। আমি জানতাম তার অসীম শক্তির কথা। তুকতাক, বানমারা, কালো জাদু ইত্যাদিতে উনি সিদ্ধহস্ত। প্রবাল বরাবরই বদমেজাজি। মেঘনাকে সে নিজের মেয়ের মতোই ভালোবাসত। তাই সে জটাধারী গুরুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে সদর দরজা বন্ধ করে দিল। যাবার সময় জটাধারী সেই ভয়ঙ্কর রূপের কথা মনে করলে আজও আমার হাড় হিম হয়ে যায়। আর যেতে যেতে সে প্রবালকে বলল, তুই আমার ঘাড় ধরলি, এর মাসুল তোকে দিতে হবে জীবন দিয়ে। আগামী অমাবস্যার আগে তুই মরবি, আর তারপরের অমাবস্যায় মরবে অনুপ। বলে চোখ থেকে আগুন ঝরাতে ঝরাতে চলে গেলেন জটাধারী শাস্ত্রী। উনি পিশাচ সিদ্ধ, বেতাল নামানোর কৌশল ওনার আয়ত্তে। অনুপ বলল, এই বেতালই খুন করেছে প্রবালকে, ও আমাকে মেরে ফেলবে, দারোগা সাহেব আমাকে বাঁচান। কপালে চিন্তার ভাঁজ পড়ল মেশোর। এইসব কথা ওপরওয়ালারা স্যারদের জানালে হয়তো চাকরিটাই থাকবে না। তার নিজেরও যে বিশ্বাস হচ্ছে তা নয়। কিন্তু এইভাবে হয়তো মাথা মুন্ডু ছিঁড়ে খুন করা কোনো মানুষের পক্ষে অসম্ভব। এবার তিনি অনুপবাবুকে ব্যাপারটা একটু খুলে বলতে লাগলেন। আবার বলা শুরু করলেন, অনুপবাবু, অমাবস্যার রাতে বসে তান্ত্রিক চক্র
একসাথে অনেকে গোল হয়ে চক্রাকারে বসে, আগুনে ঘি, কারুংবাড়ি ইত্যাদি আহুতি দেয়। যজ্ঞের শেষ পর্বে কলসি থেকে মন্ত্রপুত জল ধীরে ধীরে ঢেলে দেওয়া হয় যজ্ঞকুণ্ডে। সেই সাথে যে কারণে বেতালকে আহ্বান করা হচ্ছে সেই আদেশ উচ্চারণ করা হয় বারে বারে। অগ্নিকুণ্ড থেকে ধোঁয়ার কুণ্ডলী পাক দিয়ে উঠলে ক্রমে সেই কুণ্ডলী আকার নেয় বিশাল আকারের দানবের। সেই বেতাল রক্তলোলুপ ভয়ঙ্কর বলশালী এক নৃশংস পিশাচ। দেহ ধারণের সাথে সাথে সেই পিশাচ বেরিয়ে যায় যে কার্যের আদেশ ক্রমাগত উচ্চারিত হয়েছিল তার আবির্ভাবের সময় সেই আদেশ পালন করার জন্য। দাঁড়ান দাঁড়ান, কি বললেন? আদেশ দিতে দিতে জল ঢালতে হয় কি জন্য জানতে চাইলেন আমার মেশো। অনুপ বললেন, বিনা আদেশে বেতালকে আহ্বান করলে অথবা আদেশ বিলম্বিত হলে যিনি বেতালকে ডাকবেন তার সর্বনাশ। বেতাল ক্রুদ্ধ আক্রোশে ঝাঁপিয়ে পড়বেন, তার উপর টুকরো টুকরো করে ফেলবেন তার শরীর। তারপর তার শক্ত পান করে বেতাল তৃষ্ণা মিটিয়ে বিদায় নিবে। ঠোঁটের কোনায় একটু হাসি খেলে গেল আমার মেশোর মুখে। বললেন, কোথায় সেই চক্র? আমাদের নিয়ে যেতে পারেন? কথা দিচ্ছি এই বেতাল আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ভদ্রলোক ঘাড় নেড়ে সম্মতি জানালেন। তারপর এলো সেই দিন, সেই অমাবস্যার রাত। একটা পুলিশের জিপ ছুটে চলেছে কাঁচা রাস্তার ওপর দিয়ে। রায়দিঘির কাছে জঙ্গলের মধ্যে এক শ্মশান, এখানে জটাধারী তান্ত্রিকের ডেরা। সেখানে বসবে 1 কিলোমিটার আগে জিপ দাঁড় করিয়ে বাকি পথটা হেঁটে এলো পুলিশের দল। দূরে দেখা যাচ্ছে শুরু হয়ে গেছে চক্র। চক্রের ঠিক মাঝে বসে আছেন এক ভীষণ দর্শন কাপালি। অনুপবাবু ফিসফিস করে বললেন, এটাই সেই জটাধারী কাপালি। অমাবস্যার সেই ছাপ ছাপ অন্ধকার যেন গলা টিপে ধরেছে। এভাবে কেটে গেল অনেকক্ষণ। আমার মেশো ঘড়ি দেখলেন 11:25-15 মিনিট। হঠাৎ সেই কাপালি হাত দিয়ে বাড়িয়ে কি যেন চাইলেন। ছোকরা তান্ত্রিক কি যেন একটা হাতে তুলে দিল, একটা মাটির কলসি। পাশে মনে হলো অনুপবাবু যেন বসে পড়লেন হাঁটু গেড়ে। উনি বুঝে গেছেন ওনার মৃত্যু আসন্ন। মেশো খাপ থেকে রিভলভারটা বের করে মুখে সাইলেন্সার লাগিয়ে নিলেন। কাপালির কলসিটা নিয়ে এবার ঠিক যজ্ঞকুণ্ডের ওপরে। আর তখনই অব্যর্থ নিশানায় মেশোর রিভলভার ছুটে গেল একটি বুলেট সেই কলসিকে লক্ষ্য করে। ভেঙে চুরমার হয়ে গেল কলসি। জল ছড়িয়ে পড়ল যজ্ঞকুণ্ডের ওপর এদিক সেদিকে। উপরে উঠে লাগলো ধোয়ার কুণ্ডলী। সৃষ্টি হতে লাগলো আদেশহীন বেতালের। কাপালি হতভম্ব। অন্য সব কাপালিরা যেদিকে ছুটে পালাচ্ছে, আমার মেশো সদল বলে ছুটছে জিপের দিকে। পেছনে শোনা যেতে লাগলো জটাধারী কাপালির তীব্র আর্তনাদ। আর সেই এক অপার্থিব ক্রুদ্ধ গর্জন। আকাশ বাতাস বিদীর্ণ হতে লাগলো স্রষ্টার সৃষ্টির আর্তনাদ, ক্রুদ্ধহীন কান্না। পরদিন সকালে থানায় বসে আমার মেশো খবরটি পড়লেন। ঠিক যেন এই খবরটির জন্য অপেক্ষা করছিলেন। কোনো এক অমিত বনশালীর রহস্যময় আততায়ী হাতে তান্ত্রিকের মৃত্যু। তান্ত্রিকের শরীর টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা হয়েছে। সেই মৃতদেহ থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছে। তদন্ত চলছে। মেশো কাগজ ভাঁজ করে মুচকি হাসলেন। এই ঘটনাটা পড়ার পরে আমার যেটা মনে হয়েছিল যে এটা একটা গল্পের মতো, এবং আমি আবারও কন্ট্যাক্ট করেছিলাম আমাদের যিনি পাঠিয়েছেন তার কাছে, এবং তিনি আমাদেরকে আবারও নিশ্চিত করেছেন যে এই ঘটনাটি সত্যি। এখন পুরোপুরি তিনি জানেন আর আপনারা জানেন এই ঘটনাটা কতটা সত্যি। তবে ঘটনাটা পড়তে একেবারেই গল্পের মতো লেগেছে আমার কাছে, এবং আমি যতবারই পড়েছি ততবারই আমার কাছে মনে হয়েছে এটা ঘটনার চেয়েই গল্প বলাটাই বেটার। তারপরেও এই ঘটনাটা যদি সত্যি ঘটে থাকে তাহলে এটা ভয়ঙ্কর। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আফনান ভাইকে দিয়ে আমরা শুরু করবো আজকে, এবং আফনান ভাই তার জীবনের একটা প্রথম তার সাথে ঘটে যাওয়া তার এলাকার একটা ঘটনা দিয়ে শুরু করবেন আজকে, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আফনান ভাই, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাকে ধন্যবাদ এই রোজা রেখে কষ্ট করে আবারও আমাদের স্টুডিওতে হাজির হওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ রাসেল ভাই আমাকে ইনভাইট করার জন্য। মোস্ট ওয়েলকাম। আসলে আ প্রায় ২ মাস আসা হয় না। হুম। তার সবসময়ই আসলে মনে হয় যে আসবো। আসলে সময়টা মেলানো একটু কঠিন হয়ে কঠিন যায়। হয়ে যায়। আর তারপরে তো কাজ থাকে। আমি জানি আপনি খুব ব্যক্তিগত একটা কাজে ব্যস্ত ছিলেন। জি। সেটা আমি জানি। তো যাই হোক আল্লাহর অশেষ রহমতে আসতে পেরেছি। এজন্য আলহামদুলিল্লাহ। রাসেল ভাই, আজকে আমি আমাদের রাজবাড়ী জেলার একটা ঘটনা শেয়ার করব। তো ঘটনাটি আসলে আমার বাসার খুব কাছেই। হুম, একদম হুম, খুব কাছাকাছি আ ঘটনা আরকি। হুম, খুব বেশি দূরেও নয়। এজন্য ঘটনাটি সংগ্রহ করতে আমার বেশি বেগ পেতে হয়নি। হুম। তো ঘটনাটি রাসেল ভাই ঘটেছিল ১৯৮৭ সালে, ৮৬ বা ৮৭ সালের দিকের ঘটনা এটা। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনার নাম হচ্ছে নিতাই। আচ্ছা, আর উনি পেশায় ছিলেন একজন ডোম। আচ্ছা। রাজবাড়ী জেলার মানে স্টেশন থেকে একটু সামান্য একটু দূরেই ০.৫ কিলোমিটার দূরে সুইপার কলোনি রয়েছে। এখনো আছে সেখানে। হুম, হুম, অনেক সুইপাররা সেখানে বসবাস করেন। তো সুইপারদের মধ্যে কিছু আছে এই ডোম পেশার সাথে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। তো ওখানে অনেক প্রবীণ একজন ডোম ছিল। তার নাম ছিল নিতাই। আচ্ছা। তো উনি বেশ খুব দক্ষ একজন ডোম ছিলেন। খুব দক্ষতার সাথে উনি অনেক পোস্টমর্টেম গুলো করতে পারতেন। হুম, এইজন্য স্পর্শকাতর যেই লাশগুলো আসতো, হুম, হুম, সেগুলো সাধারণত তাকে দিয়েই কাটা হতো। এবং উনার আরেকটা বৈশিষ্ট্য ছিল, সাধারণত আমরা জানি যারা ডোম, তারা হুম। যখন লাশ কাটার সময় কিন্তু তারা একটু মানে আ একটু ড্রিংকস করে নেন আরকি।
হুম, এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু উনার বিষয়টা ছিল ভিন্ন। উনি লাশ কাটার সময় কখনো কোনো ড্রিংকস করতেন না। আচ্ছা। এবং যার কারণে উনি অত্যন্ত মানে ঠান্ডা মাথায় কাজটা করতে পারতেন। এজন্য উনার মানে হাতের কাজটা ছিল অসাধারণ। এজন্য অনেক স্পর্শকাতর মামলাগুলোর পোস্টমর্টেম গুলো উনাকে দিয়ে করানো হতো। যাই হোক রাসেল ভাই, ওই যে সময়টাতে এই ঘটনা ঘটেছিল সেই সময়টা তো আমি বললাম ৮৬-৮৭ সালের দিকে। হুম, এক্সাক্ট বলা মুশকিল ৮৬ বা ৮৭ এরকম বলতে পারছি না। তো ওই সময়টা ছিল মানে দুর্গাপূজার সময়। আচ্ছা। প্রথমত ওই দিনটা ছিল শুক্রবার। আবার ছিল ওই দিন হলো বিজয়া দশমীর দিন। যেদিন দুর্গাপূজার শেষ দিকে মানে চলে আসে আরকি প্রায়। তো ওই সময়ে হুম, রাজবাড়ী রেলওয়ে স্টেশনে রাত ১০ টার দিকে একটি লাশ পাওয়া যায় আচ্ছা। এবং সবার চোখের সামনেই ওই লোকটি মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় যে রাত ১০ টার দিকে ওই সময় উনি মানে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন এবং ওই লোকটা একটু তান্ত্রিক গোছের কেমন একটু ওই যে কবিরাজ টাইপের মনে হয় এরকম আরকি। কয়েকদিন উনাকে স্টেশনে দেখা গিয়েছিল আরকি। তো হুম, হঠাৎ করে উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং ছটফট করতে থাকেন। মানে প্রচন্ড শব্দে আর্তনাদ শুরু করেন। সবাই উনার কাছে যায়। চাদরটা যখন সরায় উনার শরীরের উপর থেকে, তখন দেখে যে উনি প্রচন্ড শব্দে হাত পা ছোড়াছুড়ি করতেছেন এবং কিছুক্ষণের মধ্যেই উনি মারা যান। এবং মারা যাওয়ার সাথে রাসেল ভাই একটা বিষয় সবাই খেয়াল করেন যে উনার দুটো চোখ মানে চোখ আমরা যে আইবল বলি আরকি হুম, যেটা। হুম, আমরা চোখ হুম। বন্ধ করলেও যে চোখটা আমাদের ফুলে থাকে। কিন্তু চোখ যদি আমাদের না থাকে তাহলে কিন্তু সেখানে গর্ত হয়ে থাকবে। ট্রু। তো সবাই দেখে যে তার চোখ ছিল কিছুক্ষণ আগে। হঠাৎ করে মনে হলো মানে অদৃশ্যভাবে উনার চোখ দুটো গায়েব হয়ে গেছে হুম, হুম। এবং ওখানে বিশাল গর্ত সৃষ্টি হয়ে গেছে। সবাই তো অবাক যে একটু আগে দেখলাম চোখ কোথায় গেল? তো যাই হোক রাসেল ভাই সবার কাছে একটু অবাক লাগে এবং তখনই রাজবাড়ী জেলার যেই জিআরপি পুলিশ ছিল তারা রাজবাড়ী সদর থানায় যোগাযোগ করে। তো সদর থানা থেকে যখন পুলিশ এসে বলল যে, এটা তো মনে হচ্ছে দেখে বোঝা যাচ্ছে এটা অস্বাভাবিক মৃত্যু। তো ডোমকে ডাকা হবে আরকি লাশ কাটার জন্য। তো রাসেল ভাই ওই রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ঠিক কাছেই মানে হয়তোবা ০.৫ কিলোমিটারও না। এতটুকু দূরেই কিন্তু একটা লাশ কাটা ঘর রয়েছে। হুম, হুম, তো এখন রাসেল ভাই সাধারণত নিতাই ডোম খুব স্পর্শকাতর বিষয়গুলো হ্যান্ডেল করতো তো। হুম, তো হুম। ওই সময় যেহেতু হিন্দুদের একটা দুর্গাপূজার উৎসব চলছিল, তো অন্যান্য ডোমরাও ওই সময়ে পাওয়া যাচ্ছিল না তাদেরকে। আর ওই সময় তো মোবাইল ফোনও ছিল না যে তাদেরকে ফোনে কনট্যাক্ট করে নিয়ে আসা হবে। তো যেহেতু খুব দ্রুততার সাথে ওইটা একটা বেওয়ারিশ লাশ পরিচয় ছিল না। দ্রুততার সাথে খবর দেয়া হবে। তাই যার কারণে ওই সময় নিতাই ডোমকে রিকোয়েস্ট করা হয়। হুম। নিতাই ডোম অনিচ্ছা সত্ত্বেও যেহেতু কাউকে পাওয়া যাচ্ছিল না, তো সে সেখানে যান। আসলে ভাই নিতাই দমের ভাষ্য অনুযায়ী হ্যাঁ, লাশকাটা ঘরে যাওয়ার সাথে মানে উনি তো ছোটবেলা থেকে অনেক মানে আনলিমিটেড আ লাশ লাশ কেটেছেন। কেটেছেন। জি। কিন্তু উনার ভাষ্য অনুযায়ী জীবনে এই ১ম একটি লাশ দেখে হঠাৎ করে কেন জানি উনার খুব ভয় লাগছিল। হুম, হুম। মনে হচ্ছিল যে কেন জানি এই লাশটা মানে কাটতে উনি ভয় পাচ্ছেন, প্রচন্ড ভয় পাচ্ছেন। আচ্ছা। তো এরকম যাই হয় হোক, না সাধারণত। এরকম হয় না সাধারণত। কিন্তু হ্যাঁ। কেন জানি উনার ভাষ্য অনুযায়ী মনে হচ্ছিল যে উনি খুব ভয় পাচ্ছেন। হুম, হুম, তো রাসেল ভাই উনি তখন সাধারণত লাশ উনি যখন কাটেন, ডাক্তার থাকে, তারপর পুলিশের কিছু লোক দাঁড়ানো থাকে। তো ওই সময় যেহেতু রাসেল ভাই আবার ফ্রাইডে ছিল, আবার দুর্গাপূজার একটা ছুটি ছিল। এজন্য হসপিটালে মানে ডাক্তারও সংকট ছিল। তারাও তো একটু ছুটিতে যাবে। তো ওই সময় যাই হোক ওই সময় যেহেতু মোবাইল ফোন ছিল না, ডাক্তারকে খবর দেওয়া হয়। তো ডাক্তার বলেন যে, "আমি যত দ্রুত সম্ভব আমি আসতেছি, আপনারা কাজ শুরু করে দেন আরকি।" তো ওই সময় ডাক্তার তখনো এসে পৌঁছেনি ওই হুম, জায়গাটাতে। কিন্তু তাড়াতাড়ি যখন দেখলো যে এটার লাশ কোথায়, এর পরিচয় জানা যাচ্ছে না। হুম, তো এইটা নিয়ে আসলে উনাদের অতটা গরজ ছিল না। যার কারণে ডাক্তারের অনুপস্থিতিতে লাশটা কাটা শুরু হয় রাসেল ভাই। হুম। তো এমন সময় দায়িত্বরত যিনি পুলিশ অফিসার ছিলেন, উনি লাশ কাটা ঘরের ওখানে দাঁড়ায় থাকা মানে দরজার কাছে দাঁড়িয়েছিলেন উনি। হঠাৎ করে উনার যে ওয়্যারলেস সেটটা ছিল যে ওয়াকি-টকি ছিল। হুম, হুম, তো উনার কাছে মনে হচ্ছিল যে ওয়াকি-টকিতে হয়তোবা নেটওয়ার্ক পেতে একটু সমস্যা হচ্ছে। কথা একটু অস্পষ্ট আসছে। তো উনি চিন্তা করলেন একটু রাস্তার দিকে যাই। তাহলে আমি একটু কোন জরুরি মেসেজ আছে কিনা হুম, হুম, একটু রিপ্লাই দিয়ে আসি। হুম। তো উনি কিছু সময়ের জন্য ওইখান থেকে সরে গিয়েছেন। আচ্ছা। তো পুলিশ অফিসার যখন ফিরে আসছেন, মানে হয়তোবা ৩ থেকে ৪ মিনিট বা সর্বোচ্চ ৫ মিনিট। ৫ হুম, মিনিট পর যখন পুলিশ অফিসার ফিরে আসছেন লাশ কাটা ঘরে, তখন উনি দেখছেন যে লাশের জায়গায় রয়েছে। হুম, ওই ডোম অজ্ঞান হয়ে পাশে পড়ে আছে। তখন উনি অন্য কনস্টেবলদেরকে ডাকেন। ডোমের চোখে মুখে পানি ছিটা দিয়ে তাকে জ্ঞান ফেরানো হয়। হুম। তখন ডোমকে জিজ্ঞেস করা হয় যে, "কি হয়েছে?" তখন ডোম বলে যে, "এই লাশ আমাকে প্রচন্ড জোরে একটা থাপ্পড় মেরেছে।" আচ্ছা। তখন সবাই এই কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ে। "এটা কিভাবে সম্ভব? হুম। লাশ তোমাকে থাপ্পড় মারবে এটা কিভাবে? সম্ভব না নিশ্চয়ই আসলে। তুমি হ্যাঁ। এটা অন্য কিছু ভুল দেখেছো বা ভুল।" রাইট। বলে, "না।" তো এই যে দেখেন আমার মুখের দিকে তাকান। তখন দেখা যায় রাসেল ভাই উনার মুখে ৫ আঙ্গুলের দাগ বসে আছে। মানে হুম, এত হুম, জোরে চড় মেরেছে। এখন এটাও রাসেল ভাই অন্য কিছুও মারতে পারে। জিন, ভূত এসেও মারতে পারে। হুম, হুম, কিন্তু পুলিশ অফিসার উনি খেয়াল করলেন যে, যেহেতু ওই সময়ে হিন্দুদের একটা উৎসব, আমরা রাসেল ভাই ছোটবেলায় বিভিন্ন বিদায় অনুষ্ঠানগুলোতে অ্যা বা আনন্দের উৎসবগুলোতে হুম। আমরা মাঝে, মাঝে জড়ি খেলা খেলতাম আরকি। ওই আমরা তো জড়ি বলি, অন্য অঞ্চলে হয়তোবা অন্য কোনো শব্দ ব্যবহার করে। ওই যে চিকচিক করে হুম, আরকি, হুম, 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 মুখে-টুখে হুম। লেগে থাকে। জি। তো যেহেতু ওই সময় হিন্দুদের দুর্গাপূজার উৎসব ছিল, ডোমের মুখে কিন্তু জড়ি ছিল রাসেল ভাই। আচ্ছা। তখন পুলিশের ওই অফিসার উনি
লাশের হাত চেক করছিলেন হুম, এবং হুম, হাতে দেখলেন সত্যিই তার হাতে এই জড়ি লেগে আছে। হুম, তার মানে সত্যিই এই হাত দিয়ে চড় মারা হয়েছে তাকে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা উনিও কোনো কিছু মিলাতে পারছিলেন না। তারপর বলল যে, "ঠিক আছে তুমি লাশ কাটো।" তো নিতাই ডোম বলছে যে, "আমি এই লাশ কাটতে পারব না।" তারপর বলছে যে, "না এখন কাটতে তো হবেই। তা না এটা তো আমাদের নিয়ম। যেভাবে পারো লাশ কাটো।" হুম, হুম, যাক রাসেল ভাই কোনমতে লাশের পোস্টমর্টেম করা হয়। পোস্টমর্টেম করার পরে ওই রাত্রেই হুম, তাকে দাফন করা হয়। এখন রাসেল ভাই যে জায়গাটাতে দাফন করা হয়েছে আমি ওই জায়গা সম্পর্কে এর আগেও বেশ কয়েকবার স্টোরি হুম, বলেছিলাম। সেটা হলো রাজবাড়ী জেলার এই লোকশেড নামক একটা জায়গায়। হুম, হুম, ওখানে পাশাপাশি ২ টো কবরস্থান আছে। একটা কবরস্থান হলো বেওয়ারিশ মুসলিম লাশদের যারা মুসলিম আরকি তাদের কবর কবর দেওয়ার জন্য। হুম, আর আরেকটা পাশে আরেকটা জায়গা আছে সেটা সাধারণত মানে হিন্দুদের মধ্যে নিম্ন বর্ণের লোক যারা হুম, আছেন তাদেরকে ওখানে কবর দেওয়া হয় আরকি। এই ২ টা পাশ আছে হুম, ওই জায়গাটাতে। এবং এই ২ টা এই জায়গাটা আমাদের রাজবাড়ীতে বেশ হন্টেড জায়গা হিসেবে পরিচিত যেটা আমি এর আগেও অনেকবার বলেছি আরকি। তো হুম, ওই মুসলিম যে অংশটা সেই অংশে তাকে কবর দেওয়া হয় আরকি। হুম, এখন রাসেল ভাই কবর দেওয়া যখন হয়ে যায় স্বাভাবিকভাবেই ডোম মনে করেছে যে এরকম ঘটনা ঘটে না সে এরকম ঘটনা ঘটেছে সে মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু এরপর থেকে ওই ডোমের সাথে বেশ কয়েকটা ঘটনা ঘটা শুরু করে। যেমন ডোম রাতের বেলা যখন কখনো একা, একা বাসায় ফেরার সময় উনার মনে হতো যে কেউ উনার পিছনে হাঁটছে চাদর হুম, পরে। তো উনি ১ম দিকে এগুলো অতটা বেশি পাত্তা দিত না। কিন্তু এটা যখন কন্টিনিউ ঘুরতে থাকলো তখন উনি হুম, একদিন ঘুরে কাছে গিয়েছে যে কে দেখার জন্য। তখন রাসেল ভাই তাকিয়ে দেখে যে ওই যে লাশটি সে কেটেছিল ওই হুম, লাশটি চাদর পরা এবং সে শনাক্ত করল ওই যে রাসেল ভাই লাশের চোখ ছিল না। উনি খেয়াল করলেন যে এই আমাদের চোখের যে জায়গাটা সেটা বিশাল গর্ত হয়ে আছে সেখানে কোনো চোখ নাই। তো এইটা দেখে উনি প্রচন্ড জোরে দৌড় দিয়ে বাড়িতে চলে আসেন। হুম, তো এরপরে আরো কয়েকটা ঘটনা ঘটে। যেমন উনি রাতের বেলা যখন একা, একা আসেন হুম, তখন দেখা যায় যে মাঝে, মাঝে বড় আকৃতির বিড়াল বা বড় আকৃতির কুকুর উনার পথ আগলে ধরে। হুম, এবং অদ্ভুত বিষয় যে ওই কুকুর এবং বিড়ালের কিন্তু ওই সবই আছে কিন্তু চোখ দেখা যায় না। আচ্ছা, মনে হয় চোখ নাই, ওই চোখ দুটো কেউ খুবলে উঠে নিয়েছে। তো বাইরের এই ঘটনাগুলো যখন রাসেল ভাই মানে আ ঘটা শুরু করেছিল, তখন উনি এরপর থেকে কি হতো? উনি যখন রাতের বেলা কখনো একা, একা আসতেন না। লোক সাথে নিয়ে আসতেন। হুম, একটু ভয় মানে উনি ভয় পাওয়া শুরু করেন আরকি। তো তখন বাইরের এই ঘটনা যখন বন্ধ হয়ে গেল, তখন রাসেল ভাই উনার ঘরেই ঘটনা ঘটা শুরু করল। কারণ উনি বিপন্নিক ছিলেন। কারণ বেশ হুম, অনেক বয়স্ক ছিল। উনার ওয়াইফ মারা গেছিলেন আগে। তো উনি রাতের বেলা ফিল করতেন যে কে যেন উনার পাশে শুয়ে আছে। আচ্ছা, এবং উনি যখনই পাশে তাকাতেন, তখন দেখতেন যে ওই সেই লাশটা উনার পাশে শুয়ে আছে। হুম, হুম, এবং লাশটা হাত দিয়ে খপ করে উনার হাতটা চেপে ধরত এবং উনি অনেক চিৎকার চেঁচামেচি করত। আশেপাশের লোকজন যখন চলে আসতো তখন দেখা যেত ওখানে কিছুই নাই। তো এই ধরনের ঘটনা রাসেল ভাই উনার সাথে প্রায়শই ঘটছিল। হুম, হুম, তো এটা উনার সাথে ঘটছিল। ওদিকে রাসেল ভাই আরেকটা ঘটনা ঘটে। মানে এখানেই শেষ না। ওই যে স্থানটাতে কবর দেয়া হয়েছে, হুম, হুম, কবর দেওয়ার ১ম মানে যেই রাত্রে কবর দেওয়া হলো তার পরের দিন থেকে আরেকটা ঘটনা ঘটা শুরু করে। ওখানকার যারা লোকজন আছে কবরস্থানের পাশে তারা বলেছে সেটা। সেটা হচ্ছে যে কবর দেওয়ার পরেই প্রতি রাত্রে ওই কবরস্থান থেকে প্রচন্ড জোরে চিৎকার এবং চেঁচামেচির আওয়াজ আসতো। আচ্ছা, তো উনারা যখন আলো নিয়ে যেতেন যে কি হয়েছে, এখানে কে আছে? তখন আর কোন শব্দ পাওয়া যেত না। হুম, হুম, তো এই ধরনের ঘটনা রাসেল ভাই ৩ দিন ঘটেছিল। আচ্ছা, ৩ দিন পরে আর ঘটে নাই। ৩ দিন এই ধরনের ঘটনা ঘটেছিল। হুম, রাসেল ভাই ওই নিতাই যে ডোম, হুম, হুম, উনি এরপরে মাঝে, মাঝে রাত্রে স্বপ্ন দেখা শুরু করেন। স্বপ্নে দেখছেন যে ওই সেই লাশটা বড় একটা রামদা হাতে নিয়ে উনাকে তাড়া করছে এবং বলছে যে, "তাড়াতাড়ি আমাদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে, আমার কবরটা অন্য জায়গায়। হুম, এখান থেকে সরাতে হবে।" হুম, হুম, তো এখন রাসেল ভাই মানে উনি তো একজন ডোম, স্বাভাবিকভাবে নিম্ন বর্ণের লোক। উনার কথা কেন শুনবে লোকজন? এটাও একটা বিষয়। তারপরেও উনি ওখান থেকে যখন এই ধরনের স্বপ্ন উনি বারবার দেখছিলেন, হুম, হুম, তখন উনি ওই কবরস্থানের পাশের প্রতিবেশীদের গিয়ে এই বিষয়টা শেয়ার করার পরে প্রতিবেশীরা বললেন, "হ্যাঁ, আমরাও তো" তখন হলো এই বিষয়টা প্রকাশ হয় যে, "হ্যাঁ, আমরাও এরকম শব্দ শুনেছি এখানে।" তখন প্রতিবেশীদের সহযোগিতায় বলে, "আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কবরটা এখান থেকে সরিয়ে একটু অন্য জায়গায় দিয়ে দেই।" তো রাসেল আচ্ছা, ভাই ওই কবরটা আসলে উনারা ভুল করে এমন একটা জায়গায় দিয়ে ফেলছিলেন রাতের বেলা, বুঝতে পারেন নাই। সেটা হলো ওই কবরস্থানের ঠিক কাছাকাছি আরেকটা কবরস্থান আছে, যেখানে মানে ওই এলাকার কিছু লোকজন মারা গেলে সেখানে করতে হয়। এটা বেওয়ারিশ লাশদের কবরস্থান না। উনারা ভুল করে আসলে ওই জায়গাটা রাত্রে বেলা কবর দিয়ে ফেলেছেন। অতটা বুঝতে পারেন নাই। আচ্ছা, না বুঝে এটা দিয়ে ফেলেছিলেন আরকি। হুম, হুম, তো ওই জায়গাটাতে একজন নামাজি ব্যক্তির একটা কবর ছিল। হুম, হুম, তো ওই কবরে উনার কবর হয়ে গিয়েছিল। কিন্তু উনারা যখন কবর খুঁড়েছেন, কবর খোঁড়ার পর অদ্ভুত একটা ব্যাপার রাসেল ভাই সবাই খেয়াল করেছেন। সেটা হচ্ছে ওই ডেড বডির মাথা ছিল না। মানে উনারা পোস্টমর্টেম করার পর তো তাকে দাফন করেছে। হুম, হুম, দাফন করার পর উনারা যখন কবরটা খুলেছে, তখন দেখে যে এই লাশ ঠিকই আছে। ৪-৫ দিনে একটু নষ্ট হয়ে গেছে কিছুটা। কিন্তু দেহতে কোনো মাথা নাই। আচ্ছা, এটা সবার মনে একটা সন্দেহের উদ্রেক করে এবং ওই নিতাই ডোম বলে যে
মাথাটা নিশ্চিত ধারালো কোনো কিছু দিয়ে কেটে নিয়ে যাওয়া হয়েছে এরকম একটা নিদর্শন আছে। মানে হুম, তারা বুঝতে পারছে। হুম, তখন ওই নিতাই মানে সন্দেহ করে যে এই লোকটি নিশ্চয়ই কোনো ব্লাক ম্যাজিক এর সাথে জড়িত ছিল। আচ্ছা। তো রাসেল ভাই এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে যারা এই ব্লাক ম্যাজিক করেন বা এরকম তন্ত্র-মন্ত্র সাধনা করেন আমরা অনেক সময় শুনেছি এবং এটা নতুন কিছু না। এটা হাজার, হাজার বছরের পুরাতন একটা বিষয় যে তাদের কবর হয়ে গেলে অনেক সময় অন্য তান্ত্রিকরা এসে ওই রিচুয়াল করার জন্য বা হুম, তারা তার তন্ত্র-মন্ত্র সাধনার জন্য এই মাথাগুলো তারা কেটে নিয়ে যান। জি। এই ধরনের ঘটনা মানে অনেক হাজার, হাজার বছর আগের থেকেই ঘটে আসছে বা এখনো ঘটছে এটা। তো উনারা পরবর্তীতে লাশটা ওই বেওয়ারিশের মানে ওইখানে সরিয়ে নিয়ে আসেন। এবং ওইটা নিয়ে আসার পরে রাসেল ভাই এই মাসখানেক পরে ওই ব্যক্তির মানে ঠিকানা পাওয়া যায়। উনার বাড়ি ছিল মানে কুমারখালীর ওইদিকে, কুষ্টিয়ার কুমারখালীর ওইদিকে ওই লোকটির বাড়ি ছিল। উনি আসলেই মানে ব্লাক ম্যাজিক প্র্যাকটিস করতেন। আচ্ছা। এবং উনার ব্লাক ম্যাজিক প্র্যাকটিস করার কারণে বেশ কিছু কারণে গ্রাম থেকে উনাকে বিতাড়িত করা হয়েছিল। হুম, হুম। পরে উনি এই কিছুদিন রাজবাড়িতে আসছিলেন এবং উনি ওই হঠাৎ করে রাত্রেবেলা উনি মারা যান। এবং তারপরেই এই ধরনের কিছু অদ্ভুত ঘটনা ঘটে। তো আসলে ভাই নিতাই ডোম অনেকদিন জীবিত ছিলেন। তো যখন উনার কবরটা সরিয়ে আনা হয়, তারপর থেকে ওই ধরনের ঘটনা আর উনার সাথে কোনোদিন ঘটে নাই। আ এখনো উনার ফ্যামিলির লোকজন মানে পারিবারিকভাবে এই ডোমের পেশার সাথে জড়িত আছেন আরকি রাজবাড়িতে। তো এটাই ছিল রাসেল ভাইয়ের ফার্স্ট স্টোরি। ওকে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ১ম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব কিছু আপনাদের পাঠানো কমেন্টে এবং আপনাদের আপনারা আমাদের যে টুইটার সেই অ্যাকাউন্টে আপনারা আবার এখানে আপনারা রিটুইট করেছেন সেখানে আমি একটু দেখব যে আমাদের কাফিরুল ইসলাম আমাদের লিখেছেন যে, "হাই রাসেলদা কেমন আছেন? এবং ভূত এফএম এর সঙ্গে ছিলাম। সারা জীবন থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ।" আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাহি চৌধুরী। এছাড়াও এলসি রনি আমাদের সঙ্গে আছেন ফারহান শাহরিয়ার, আ ইফতেখার আরিক আমাদের সাথে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন নাজিয়াত তাজরিয়ান, সাইফুল ইসলাম এসআর, নাজিয়াত আ আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন তানিমুল ইসলাম, আরো অনেকেই কাউসার আহমেদ, রোব আমাদের সাথে আছেন, ফারহান শাহরিয়ার আছেন আমাদের সঙ্গে, পারভেজ আশুগঞ্জ থেকে। এছাড়াও মিনহাজুল ইসলাম মামুন আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি ইমরান, শান্তা ইসলাম প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে আছেন। আমাদের সাথে জান্নাত মিম জয়েন করেছেন। আমাদের সাথে জয়েন করেছেন এই মুহূর্তে আ ম মহাসিন। ওকে। এবং খুব ভয় লাগছে তিনি সেটা জানিয়েছেন। জনি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন নাজিয়াত, এছাড়াও আর.এস. রাহাত, আ তারেক ইসলাম এবং তিনি নয়াপাড়া, নারায়ণপাড়া নাটোর থেকে আছেন তিনি। ইফতেখার আরিক, রিফাত এবং আমাদের সঙ্গে আরো অনেকেই দেখতে পাচ্ছি আছেন এখানে। অনেকে অ্যাপ দিয়ে শুনছেন যেমন বিশাল আ বৈরাগী রাজভীর তিনি অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। এছাড়াও আবু নোমান ফয়সাল, সঞ্জিদা রহমান নিশি, আ রায়হান খান, ইটস শান্ত, এমডি আশিক সরকার, জুবায়ের মাসুদ, তানভীর আহমেদ, রাকিব হাসান, মীর রাব্বি, আ সাইফুল ইসলাম এসআর আ আমাদের সঙ্গে। এছাড়াও দেখতে পাচ্ছি এমএইচ সোহাগ সহ আরো অনেকে আমাদের সাথে আছেন। আমাদের যে আ ভূত এফএম এর যে পেজটা, সেই ভূত এফএম এর পেজেও এই মুহূর্তে অনেকে আমাদের সঙ্গে আছেন এবং কথা বলছেন তারা। এবং তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে 2nd স্টোরিটা ভালো ছিল। আফনান ভাইয়ের কথা লিখেছেন। আমাদের সঙ্গে শাওন মল্লিক, আই লাভ ভূত এফএম, মইনুর সাগর, আফনান ভাই মানে শিহরিত কিছু, জান্নাত আরমা এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আ ভিজে সোহান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জুবায়ের খান অঙ্কন, হিমেল রাহাত তিনি আছেন। আমাদের সঙ্গে এমডি মারুফ আলী আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আবি হাসান নীরব, আরমান বিন আলাউদ্দিন, এরিক হেনরি আছেন আমাদের সঙ্গে। দেখতে পাচ্ছি সিয়াম আহমেদ আছেন আমাদের সঙ্গে। আইএইচ রনি, এএইচ ইয়ান আমাদের সঙ্গে। তিনি জানিয়েছেন যে ভূত এফএমের বিরাট ফ্যান তিনি। সাইফুল্লাহ শিবলু, আফনান ভাইয়ের ঘটনাগুলো বেস্ট। সাদ্দাম শিকদার আমাদের সঙ্গে আছেন। এআর আমিনুল, এমডি ইফতি হাসান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আরমান হোসেন বিজয়, এমডি রনি ইসলাম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন নিবিড় হৃদয়, আরমান হোসেন, এমডি মারুফ আলী আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি অভি, কাজী মাজহারুল ইসলাম, হাসিবুর রহমান চৌধুরী দীপু, ইমরান রানা, মিনহাজুর রহমান, এমডি শরীফ সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আবারও ফিরে আসবো রেডিও ফুর্তির পেজটাতে একটু পড়ে ফেলি আমরা খুব তাড়াতাড়ি। এবং এখানেও অনেকে আছেন। সোনিয়া নাসির মগবাজার থেকে শুনছেন। তামিম তানভীর আমাদের সঙ্গে আছেন। মনিরুল ইসলাম জিসান, মোস্তফা কায়সার তামিম, নির্মল হৃদয়, মিরাজুল মমিন স্বাধীন, এস কে শিহাব, মোহাম্মদ রাতুল, নাহিদ হোসাইন, আবির মজুমদার,
তানজিল চৌধুরী, প্রিয়নাথ পল জয়, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইন্তেসার আহমেদ বাঁধন, ফারহান আহমেদ শাকিল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এম আলী হুসাইন, রোমিও না রোমিও, রিয়া আখতার আমাদের সঙ্গে আছেন, মাকনুন মিতু আমাদের সঙ্গে আছেন, মাহমুদুল হাসান বিপ্লব আছেন, এমডি মাসুম, শাহরিয়ার খান, অ্যাপ দিয়ে না আপনি অ্যাপ দিয়ে শুনছেন না আসলে, শাকিল খান আমাদের সঙ্গে আছেন এস কে সুমন মল্লিক, মজুমদার টুটুল আমাদের সঙ্গে আছেন, সুমাইয়া আখতার, ফয়সাল অর্ণব আমাদের সঙ্গে আছেন এমডি সাকিব রাজ, তাবাসসুম আখতার, প্রিন্স নাইম সহ আরো অনেকে আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি ওয়ালাইকুম সালাম। তালহা জি। প্যারানরমাল সোসাইটি গ্রুপের পক্ষ থেকে আসছি। জি। তো রাসেল ভাই, আজকে আমি যে স্টোরিটা শেয়ার করতে চাচ্ছি সেটা আমার খুব কাছের একটা মানুষের সাথে ঘটে যাওয়া কাহিনী। তো সে মূলত ঢাকার বাহিরে থাকে। হুম, হুম, সে ঢাকায় আসছিল এইজন্য যে ঢাকায় থেকে সে কোনো একটা রুম ভাড়া নিয়ে পড়াশোনা করবে। তারপরে কোনো টিউশনি করে তারপরে তার হাত খরচ চালা নিবে। মানে ব্যাচেলর লাইফটা যেরকম হয় আরকি। হুম, হুম, তো সে যখন আসবে তো তার সাথে আরো ২ জন ফ্রেন্ড ছিল। তো তারা ৩ জন ফ্রেন্ড, ৩ জন ফ্রেন্ডের মধ্যে ২ জন ফ্রেন্ড হচ্ছে ঢাকার দিকে রওনা হইছিল। যে ওরা মানে কোনরকম একটা ব্যবস্থা-ট্যাবস্থা করে তারপরে একবারে তাদের যত কিছু আছে সবকিছু নিয়ে তারপরে তার আরেকজন যে বন্ধু আছে তাকে নিয়ে চলে আসবে। হুম, তো একজন তো ছিল আমার বন্ধু, হুম, আরেকজন তার সাথে যে ছিল সেই ছেলেটা মানে হিন্দু ধর্মের ছিল, একটা হিন্দু ছেলে ছিল আরকি। হুম, হুম, তো তারা যখন ঢাকায় আসে তারা ১ম এই আসে হচ্ছে আপনার পুরান ঢাকার দিকে। তো পুরান ঢাকায় এজন্য আসে যে এখানের যেই হোস্টেলগুলা বা এখানে যে রুমগুলো ভাড়া দেওয়া হয় সেই ভাড়াগুলো তুলনামূলক অন্যান্য জায়গা থেকে তুলনামূলক ভাড়াগুলো কম। তো এইজন্য তাদের বাজেটে যেন কুলায় যায় ব্যাপারটা, তারা যেন ঠিকঠাক মতো থাকতে পারে এইজন্য তারা পুরান ঢাকাতেই বাসাটা খোঁজা মানে শুরু করে। তো পুরান ঢাকায় আসার পর তারা বিভিন্ন জায়গায় এরকম বাসা খোঁজাখুঁজির পর তারা সারাদিন না পেয়ে মানে পায় নাই বিভিন্ন কারণে, হয়তো তাদের বাজেটে কুলায় নাই বা অনেকে নিতে চাচ্ছিল না ৩ জন বলে। হ্যাঁ? তারা ৩ জন একটা রুমে থাকতে চাচ্ছিল। এরকম বিভিন্ন ঝাই-ঝামেলার কারণে তারা থাকতে পারে নাই কোথাও। আচ্ছা। কনফার্ম করতে পারেনি। তো সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যার দিকে তারা একটা বাসার নিচ দিয়ে যাচ্ছিল। তো সেই বাসার নিচে যে দারোয়ান ছিল, সেই দারোয়ানকে মানে তারা একটু ভদ্রভাবে জিজ্ঞাসা করছে যে, "আচ্ছা চাচা, এই আশেপাশে আপনার জানা মতে কোনো হোস্টেল বা ব্যাচেলর ভাড়া দেয় এরকম কোনো বাড়ি আছে কিনা? যদি আপনার জানা থাকতো তাহলে আমাদের একটু উপকার হতো। আমরা হুম, বাড়ি ভাড়া নেওয়ার জন্য আসছি।" তো দারোয়ান তাদেরকে নিয়ে বাসার ভিতরে গেছে। তাদেরকে নিয়ে বাসার ভিতরে গিয়ে এই বাড়ির যে মালিক, সেই বাড়ির মালিকের সাথে তাদের মানে দেখা করায় দিছে। আর বলছে যে, "আপনি একটু কথা বলেন তাদের সাথে।" তো বাড়ির মালিকের কাছে নেওয়ার পর তারা ২ জন ছিল। তো তাদের মানে ভালো-মন্দ জিজ্ঞাসা করে শুরুতেই। ভালো-মন্দ জিজ্ঞাসা করার পর বলছে যে, "আচ্ছা, বাসা ভাড়া নিবা ভালো কথা। বাট তোমরা মানুষ কয়জন?" হুম, হুম, তো বলছে যে, "হ্যাঁ, আমরা আজকে ২ জন আসছি। পরে কনফার্ম হয়ে গেলে আমরা আর আমাদের আরেকজন আসছে। তাকে আমরা নিয়ে আসবো। মানে আমরা মোট ৩ জন।" হুম, হুম, তো রাসেল ভাই, একটা জিনিস মানে পয়েন্ট করে রাখতেছি যে এই বাড়িওয়ালার সাথে তাদের যে এখন কথাবার্তা হচ্ছে, এই জিনিসটা আমি পরে ক্লিয়ার করে দিব যে সে এই কথাটা কেন বলছিল যে, "তোমরা কয়জন আছো?" আচ্ছা, তো তাদেরকে বলছে যে, "ঠিক আছে, তোমরা যদি থাকতে চাও তাহলে কোনো সমস্যা নাই। তোমরা দেখতেই পারতেছো এই বাসার এখন মানে যে অবস্থা, সেখানে সব গোডাউন মানে সব জায়গায় বিভিন্ন ধরনের মাল-সামানা রাখা আছে। মানে হাঁড়ি-পাতিলের বস্তা রাখা আছে। মানে এটা একটা গোডাউনের মতো। হুম, তো তোমরা ডিরেক্টলি মানে একদম 3rd ফ্লোরে চলে যাও। 3rd ফ্লোরে গেলে তোমরা দক্ষিণ পাশে দেখবে একটা রুম আছে। হ্যাঁ? সেই রুমে তোমরা দেখে আসো। যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা তোমাদের মানে যতটুকু সাধ্য, যতটুকু দিয়ে থাকতে পারলে তোমরা খুশি, ততটুকুই ভাড়া তোমরা দিও। তোমাদের সন্তুষ্ট মতো।" মানে তাদের উপর কোনো ভাড়া প্রেশার নাই। নির্ধারিত করে নাই। তো তারা যখন গেছে তখন হচ্ছে মাগরিবের আযানের একটু আগ মুহূর্তে আরকি। তো বাসাটা যখন দেখতে গেছে রুমটা, তো রুমটা মানে দরজাটা খুলেই তারা বুঝতে পারছে যে এই রুমের মধ্যে প্রায় বছর খানেক ধরে কেউ থাকে না। এখানে যে কারো বসবাস নাই এটা তারা দেখেই বুঝতে পারছে। বিভিন্ন জায়গায় মানে ময়লা পড়ে আছে, মাকড়সার জাল পড়ে আছে। তো তারা আরেকটু ভিতরে গেছে। ভিতরে যাওয়ার পর ভিতরে যে আরেকটা গেট ছিল, ওই গেট খুলে যখন ঢুকছে তখন দেখছে যে একটা মহিলা মানে জড়ো-সড়ো হয়ে, তার গায়ে 3 পিস ছিল, হুম, হুম, মাথায় একটা ওড়না ছিল। সে জড়ো-সড়ো হয়ে মানে মানে একদম আঁটো-সাঁটো হয়ে শুয়ে ছিল একদম। তো তাদেরকে দেখে ওই মহিলা শোয়া থেকে উঠে গেছে। শোয়া থেকে উঠে গিয়ে বলছে যে, "বাসা দেখতে আসছো? আচ্ছা ঠিক আছে দেখো।" এটা বলেই সে মানে চলে গেছে মানে রুম থেকে চলে গেছে। তো তারা এই বিষয়টা তেমন একটা মাথায় নেয় নাই। যেহেতু বাসার নিচে লোকজন আছে, সেহেতু এই মহিলা যদি বাসারই কেউ হয় তাহলে তারা তারা তো জানেই যে এই মহিলাটা কে। তো তারা তেমন একটা মাথায় নেয় নাই যে এই মহিলাটা কোত্থেকে আসলো বা এখানে এভাবে কেন শুয়েছিল। তারা তেমন একটা ব্যাপারটা মাথায় নেয় নাই। তো তারা রুম-টুম সব দেখছে। রুম-টুম দেখার পর তাদের মনে হইছে যে ঠিক আছে, আমরা ৩ জনের জন্য এই রুমটা পারফেক্ট। আমরা এটাতে থাকতে পারি। যেহেতু আমাদের উপর প্রেশারও নাই টাকা-পয়সার। তো বাড়িওয়ালার কাছে গেছে। বাড়িওয়ালার কাছে গিয়ে বলছে যে, "আচ্ছা আঙ্কেল, আপনি কনফার্ম করেন। আমরা ১ সপ্তাহের মধ্যে চলে আসতেছি।" তো ১ সপ্তাহ পর তার যে আরেকটা ফ্রেন্ড ছিল, মানে তারা মোট ৩ জন। তো একজনের কথা তো বললামই যে আমার ফ্রেন্ড, আরেকজন হিন্দু একটা ছেলে ছিল। আরেকটা ছেলে ছিল যে একটু ধার্মিক টাইপের। মানে নামাজ কালাম পড়তো। এজন্য আমি ধার্মিক বললাম আরকি। হুম, তো তারা ৩ জন চলে আসে। তারা ৩ জন আসার পর ওই বাসায় যখন উঠে তখন মানে টানা ১ মাস ১.৫ মাস তারা একদম নরমালি চলতেছিল। মানে খুবই ভালো, তাদের কোনো টেনশন নেই। কোন রকমের খারাপ কিছুও দেখতেছে না। তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু
1.5 মাস পর তারা একটা জিনিস খেয়াল করে যে মাঝে, মাঝে রাতের বেলা তাদের ওয়াশরুমের যে মানে ভেজা স্যান্ডেলটা আছে, সেই ভেজা স্যান্ডেল কিন্তু রাসেল ভাই যদি স্যান্ডেলটা ভেজা থাকে তাহলে সেটা যদি কেউ হাঁটে তাহলে সেটার আওয়াজটা কিন্তু ভিন্ন হয়। সাধারণভাবে হাঁটলে এক ধরনের আওয়াজ হয়, কিন্তু ভেজা স্যান্ডেল কিন্তু মানে মানে অন্য ধরনের একটা আওয়াজ হয়। মানে বোঝা যায় যে এটা একটা ভেজা স্যান্ডেল। হুম, হুম। তো এই জিনিসটার আওয়াজটা বেশি খেয়াল করে হচ্ছে আমার যে ফ্রেন্ডটা, যার থেকে আমি ঘটনাটা কালেক্ট করছি, সেই জিনিসটা বেশি খেয়াল করে। তো একটা জিনিস বলিনি রাসেল ভাই যে ওই হিন্দু যে ছেলেটা ছিল সেই ছেলেটা কিন্তু কখনো প্যারানরমাল কোনো বিষয় সে কখনো ফেস করে নাই। তো তার এইসব বিষয় মানে জিনিস কখনো বিশ্বাসী হয় না। আর সে মানে মানে খুব সাহসী একটা মানুষ। তো এই কথা শোনার পর তার কাছে ব্যাপারটা একটু হাস্যকর মনে হইছে। আর তাকে বলছে যে মানে তাদের মধ্যেই মানে ব্যাপারটা একটু হাসাহাসি করে বলছে যে, "তোর কি মনে হয় যে জিনরা এতই পরিষ্কার যে একদম জুতা পরে হাঁটাহাঁটি করবে, বাথরুমে যাবে জুতা পরে, বাথরুম থেকে বের হবে জুতা পরে, এতই পরিষ্কার ওরা?" মানে একটু মজা করে বলছে, উড়ায় দিছে কথাটা। হুম, হুম। তো ঠিক আছে, ও বুঝে নিছে যে আচ্ছা ঠিক আছে, আমার শোনায় মানে শুনতে ভুল হইছে হয়তো। হুম। তো তারপরে আমার ফ্রেন্ড তার কিছুদিন পরে যে জিনিসটা মানে একটা যে স্বপ্ন সে দেখতো। হঠাৎ করে একটা স্বপ্ন সে দেখা শুরু করছে। স্বপ্নটা এমন ছিল যে তারা যে ফ্লোরে শুয়ে থাকে, যে ফ্লোরে তাদের কোনো খাট ছিল না, ফ্লোরে তারা বেড করে শুয়ে থাকতো। হুম। তো ওই মানে তারা ২ জন বাকি যে ২ জন ফ্রেন্ড তারা একসাথে শুইতো আর সে একটু আলাদা হয়ে শুইতো আরকি। তো তার পাশে একটু জায়গা খালি ছিল। স্বপ্নে সে দেখতো যে ওই যে মহিলাটা যারা যে মানে বাসা যখন দেখতে আসছে তখন যে হুম। মহিলাটাকে শুয়ে থাকতে দেখছিল, সেই মহিলাটা সেম জামা পরা, হ্যাঁ? তার দিকে ঘুরে খুব মানে করুণ দৃষ্টিতে তাকায় আছে। মানে এমনভাবে যেন সে কোনো সাহায্যের আবেদন চাচ্ছে। তার আচ্ছা। মুখটা একদম মলিন ছিল। কিছু একটা বলতে চাচ্ছিল। সে এরকম মানে মুখটা করে আছে। তো স্বপ্নটা যখন দেখছে, তো ঘুম থেকে ওঠার পর এই স্বপ্নটা ওই হিন্দু ফ্রেন্ডটাকে বলছে যে, "আমি ওরে দেখছি। আমি ওই মহিলাটাকে দেখছি।" তো ওই হিন্দু ফ্রেন্ডটা বলছে যে, "এটা একটা নরমাল ব্যাপার। আমরা অনেক সময় এরকম স্বপ্নে দেখি। একটা মানুষকে একবার দেখে তাকে আমরা স্বপ্ন দেখতেই পারি। এটা স্বাভাবিক ব্যাপার। এটাতে এত ঘাবড়ানোর কি আছে?" তো আচ্ছা ঠিক আছে, স্বপ্নকে আমি স্বপ্ন ভাবে নিলাম। তারপরে সেটা মানে মানে বাদ দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে। তো কিন্তু 2nd দিনই ভাই একদম মানে একদম পরের দিনই সে সেম জিনিসটা আবার দেখলো। যে হুম। ওই মহিলাটা তার পাশে শুয়ে আছে আর পাশে শুয়ে ওরকমভাবেই মানে করুণ দৃষ্টিতে তাকায় আছে, কিছু একটা বলতে চাচ্ছিল, সাহায্যের আবেদন চাচ্ছিল। মানে এমন একটা মুখ নিয়ে সে শুয়ে আছে। হুম। তো 2nd দিন দেখার পর তার মনে একটা খটকা বাজছে যে আমি ঠিক আছে, 1 দিন দেখলাম ভালো কথা। কিন্তু লাগাতার 2 দিন সেম জিনিস কেন দেখলাম? তখন তার মনে হয়েছে যে আমাকে কি কোনো মেসেজ দেওয়া হচ্ছে বা আমাকে কি কোনো এই স্বপ্নের মাধ্যমে কিছু বোঝানো হচ্ছে যে এই বাসায় কিছু আছে বা কিছু ঘটতে চলছে আমাদের সাথে, এমন কোনো মেসেজ আমাকে দেওয়া হচ্ছে কিনা? তো আচ্ছা। সেই দিন মানে হুম। সেই স্বপ্নটার মানে তার ফ্রেন্ডকে বলে নাই। কারণ ওরা সবসময় মজা করে উড়ায় দেয় সবকিছু। একদম তার পরের দিনই মানে 3rd দিন মানে লাগাতার ৩ দিন এই স্বপ্নটা দেখলো আরকি। ৩য় দিন যেই স্বপ্নটা দেখছে যে সেই মহিলাটা সেভাবেই শুয়ে আছে। মানে তার দিকে ওভাবেই তাকায় আছে। কিন্তু যে জিনিসটা অতিরিক্ত দেখছে সেটা হচ্ছে তার পায়ের সামনে একটা শূকর দাঁড়ানো ছিল। আচ্ছা। একটা খুব শূকর, ইন্টারেস্টিং, খুব হ্যাঁ, আজব ব্যাপার এটা। এটা একটা শূকর দাঁড়ানো হুম। ছিল আর শূকরের হাতে একটা ধারালো অস্ত্র বা এমন কিছু ছিল যেটা দিয়ে মানুষকে আঘাত করলে সে মারা যাবে। এমন কোনো ধারালো অস্ত্র ছিল। আর হুম। সেই মহিলাটা তার দিকে তাকায় এরকমভাবে মানে করুণ দৃষ্টিতে তাকায় ছিল। তো এই দিন স্বপ্নটা দেখে তার ভয় লাগছে। যে না, এটার একটা মানে আছে। অবশ্যই এটার একটা মানে আছে। নাহলে আমি লাগাতার এরকমভাবে আমাকে একটা জিনিস বারবার দেখানো, হ্যাঁ, এটার একটা অবশ্যই একটা মানে আছে। তো তার যে একটা ধার্মিক ফ্রেন্ড ছিল, সেই ধার্মিক ফ্রেন্ডটাকে বলছে যে, "ভাই আমি এরকম জিনিস বারবার দেখতেছি।" হুম। আর এই মহিলাটাকে যখন আমরা বাসায় আসছিলাম তখন আমরা দুজন এই মহিলাটাকে বাসায় দেখছিলাম। হুম, হুম। যে এই মহিলাটা বাসায় শুয়ে আছে। আমি সেম জামা কাপড়েই তাকে দেখছি। তো ওই ফ্রেন্ডটা বলছে যে, "আচ্ছা যেহেতু এটা স্বপ্নের ব্যাপার, স্বপ্নের তাবিরের ব্যাপার, সেহেতু এটা যেমন তেমন একটা ব্যাখ্যা করে দিলে কিন্তু এটা ঠিক হবে না। যেহেতু উল্টাপাল্টা তাবির করলে সেটাও সত্যি হয়ে যেতে পারে। তো এমন কাউকে জিজ্ঞাসা করব যে স্বপ্নের তাবিরের ব্যাপারে খুব অভিজ্ঞ, এমন কোন হুজুরের কাছে গিয়ে তারপরে সেটা আমরা তার কাছে যদি জানাই তাহলে সে যেটা বলবে সেই অনুযায়ী আমরা চলতে পারব। সেটা হুম। আমাদের জন্য ভালো হবে।" হুম, হুম। তো তখন তারা হয়তো কাউকে পায়নি এরকমভাবে, তো সেটা শেয়ার করা হয় নাই অল্প সময়ের মধ্যে। তো কিছুদিনের মধ্যে তার মানে তারা হোস্টেলটা মানে ছুটিতে পায়। একটা ছুটিতে তারা হোস্টেলটা ছেড়ে যার, যার বাসায় চলে যায়। যার, যার বাসায় চলে যাওয়ার পর যখন তাদের ছুটিটা শেষ হয়, তখন ওই যে তাদের হিন্দু একটা ফ্রেন্ড ছিল তাদের মধ্যে, সেই হিন্দু ফ্রেন্ডটা মানে ১ দিন আগে চলে আসে। হুম, হুম। তাদের ১ দিন আগে চলে আসে হয়তো টিকিটের কোনো সমস্যার কারণে বা যেকোনো একটা সমস্যার কারণে বাকি ২ জন একটু পরে লেট করে আসে। বাকি সে ১ দিন আগে চলে আসে। হুম। তো হোস্টেলে চলে আসার পর বা তার রুমে চলে আসার পর সে রুম-টুম গোছগাছ করে তারপরে নিজের মতো কাজ করতেছিল। সন্ধ্যার দিকে সে পড়তেছিল। তার পড়ার টেবিলে পড়তেছিল। হুম। সে খেয়াল করছে যে তার রুমে কেউ আলতো করে নক করতেছে। তার রুমের গেটে কেউ নক করতেছে। তো স্বাভাবিক সে গেল। হুম। যে কেউ নক করতেই পারে। বাসায় যদিও কোনো হয়তো দারোয়ান হতে পারে, বাড়িওয়ালা হতে পারে। হুম। যদিও এখানে কেউ থাকে না, বাট হতে পারে কেউ। তো নরমালি ব্যাপারটা নিয়ে সে গেটের সামনে গেল। গেট খুলে যেটা দেখলো, সেই মহিলা যেই মহিলাকে সে মানে বাসায় যেদিন ঢুকছিল, সে যেই মহিলাকে শুয়ে থাকতে দেখছিল, এটাই সেই মহিলা। সেই মহিলা এসে তার কাছে মানে কান্না করে বলতেছে যে, "বাবা আমার ছেলে এখনো বাসায় আসে নাই। ও এখন বাসায় আসতেছে না। ওরে একটু খুঁজে বের করো। হুম। ওরে একটু খুঁজে বের করো।" এটা বলেই ওই মহিলা সিঁড়ি দিয়ে নিচে দৌড় দিছে। আচ্ছা। তো ওই মানে ওই ছেলেটা মানে কোনো কিছু চিন্তা করে নাই যে আমি কি যাবো নাকি যাবো না, বা এই মহিলাটাকে আমার ফ্রেন্ড স্বপ্ন দেখছে। আর সেদিনও আমি দেখলাম মানে তার ভিতরে ওই
প্রশ্নগুলোর থেকে বেশি আসতেছিল যে মানবতার খাতিরে আমি চলে যাই, আমি তাকে সাহায্য করি, ছেলেটাকে খুঁজে বের করি। হুম। তো ওই মহিলাটার পিছনে পিছনে যাচ্ছিল সে, তাদের মধ্যে মানে পার্থক্যটা বেশি ছিল না, মানে সে এতটুকু পার্থক্য ছিল যে সে যদি গেট থেকে বের হয়ে মানে এদিক সেদিক তাকায় তাহলে ওই মহিলাটাকে দেখতে পারবে আর তাকে ফলো করতে পারবে যে সেই মহিলাটা কোন দিকে যাচ্ছে। তো সে ওই মহিলাটার পিছনে পিছনে দৌড়ালো, দৌড়িয়ে সে যখন রাস্তায় নামলো, রাস্তায় নামার পর দেখলো যে আশেপাশে খুব মানে একদমই খালি জায়গা, সেখানে আশেপাশে ওই বাসার আশেপাশে কোনো গলিও নাই যে সে ঘুরে চলে যাবে, একটা লম্বা রুট, কোনো জায়গায় ওই মহিলাকে দেখলো না। হুম। তো সে ফিরে আসলো, ফিরে আসার পর দারোয়ানকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা চাচা, আপনি কি এখানে কোনো মহিলাকে দৌড়ায় যেতে দেখছেন কিনা? তো তখন চাচা তাকে বলছে, না আমি কাউকে দেখিনি, আমি ভাবছি যে তুমি হয়তো কোনো প্রয়োজনে নিজে দৌড়ায় চলে গেছো, হয়তো কোনো প্রয়োজনে। কিন্তু আচ্ছা। চাচা জানতো, মানে দারোয়ান চাচা জানতো এই বাসায় কি হয়েছিল বা এখন পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, এই ব্যাপারে দারোয়ান জানতো, কিন্তু তাকে কিছু বলে নাই, হুম হুম। কোনো একটা কারণবশতই হয়তো বলে নাই, হয়তো বুঝতে পারছে যে সে ভয় পাবে এমন কিছু। তো সে বাসায় ফিরে আসে, রুমে ফিরে আসার পর তার ফ্রেন্ডকে ফোন দেয়, যে ফ্রেন্ডটা মানে আমার ফ্রেন্ডকে ফোন দেয়, হুম হুম। ফোন দিয়ে বলে যে আমি ওই মহিলাকে আবার দেখছি। ওই মহিলা গেট খুলে আমাকে সাহায্যের আবেদন করতেছিল, তার ছেলেকে খুঁজতে বলতেছিল, আমি যখন নিচে গেছি তখন তাকে আমি পাই নাই, অথচ তাকে আমার দেখার কথা। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, তুই ঘাবড়াইস না, আমরা আসতেছি আজকে ভোর রাতের মধ্যে বা মাঝরাতের মধ্যে আমরা ঢাকায় পৌঁছে যাবো, আমরা তোর কাছে চলে আসবো, তুই হুম। আজকে রাতটা একটু ওয়েট কর। কিন্তু রাসেল ভাই, এই রাতটাই যে তার জন্য এতটা ভয়ঙ্কর একটা রাত হয়ে যাবে সেটা কেউ জানতো না। সে রাতের বেলা কোনো একটা মানে রাতের বেলা তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। যখন ওয়াশরুমে যায় রাসেল ভাই, তার ঘাড়ের মধ্যে মানে সে বসা অবস্থায় ঘাড়ের মধ্যে ফিল করতে পারে যে মানে বাতাসে যদি কোনো পশম বা চুল যদি তার ঘাড়ের মধ্যে এসে টাচ করে, সে যেরকম অনুভব করবে সে সেরকম ভাবে অনুভব করতেছিল যে তার ঘাড়ের মধ্যে কিছু একটা লাগতেছে। হুম হুম। তো সে উঠে যায়, উঠে গিয়ে দেখতে পারে যে যেই মহিলাটাকে তার প্রথমে দেখছিল, যেই মহিলাটা তাকে সাহায্যের আবেদন করছিল, সেই মহিলাটার গায়ে যে জামা ছিল সেই জামাটা পরেই একটা লাশ ঝুলে আছে, যার কোমর থেকে মাথা পর্যন্ত মানে একটা মানুষ কুঁজো হয়ে থাকলে যেভাবে ঝুলে থাকে সেভাবে ঝুলে আছে, আর তার মুখটা দেখা যাচ্ছে না, পুরো চুল দিয়ে ঢাকা ছিল। সে সহ্য করতে পারতেছিল না, সে যতই সাহসী হোক সে সহ্য করতে পারতেছিল না, কিন্তু অল্প তাকানোর মধ্যে সে যেটা দেখছে সেটা তার ওই মহিলার গলার মধ্যে, ওই মহিলার গলার মধ্যে খুব মোটা করে একটা মানে রক্ত জমাট হয়ে থাকলে যেরকম দাগ হয়ে থাকে সেরকম একটা দাগ হয়েছিল। আচ্ছা। তো ভাগ্য ভালো যে ও সেন্সলেস হয়ে যায় নাই, ওর সাহস ছিল, সেন্সলেস হয়ে যায় নাই। ও রুম থেকে বের হয়ে খুব দ্রুত বাসা থেকে নেমে কোনো একটা টঙের দোকানে গিয়ে সে সিগারেট মিগারেট খেয়ে মানে নিজেকে একটু রিকভার করার চেষ্টা করতেছে, মানে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে যে আমি ঠিক আছে, যা দেখছি ওকে, বাট এখন আমি ঠিক আছি, মানে নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছে। হুম হুম। তো রাতের বেলা মানে ভোর রাতের বেলা ওর ফ্রেন্ডরা আসছে, ওর ফ্রেন্ডরা আসার পর ওরা দেখছে যে ওর রাস্তার মধ্যে ঘুরতেছে, বাসায় নাই, ওর রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছে। তো বলছে যে কি ব্যাপার, তুই এখানে কেন এত সকালবেলা, তুই তো এত সকালবেলা ঘুম থেকে ওঠার মানুষও না, তুই এত সকালবেলা এখানে কেন? পরে বলছে যে গতকাল আমার সাথে এগুলো হয়েছে, আমরা যাকে বাসায় এসে দেখছিলাম, যে মহিলাটাকে দেখছিলাম সেই মহিলাটাকে আমি লাশ হয়ে ঝুলে থাকতে দেখছি ওয়াশরুমে, আমার পিছনে তার চুল আমার ঘাড়ে এসে লাগছে, আমি পুরোপুরি ফিল করছি, সেটা আমি নিজের চোখে দেখছি। তো তখন তারা তিনজনই ভয় পাইছে, যে ধার্মিক ফ্রেন্ডটা ছিল সেও ভয় পাইছে যে ঠিক আছে, এতদিন এত কিছু শুনে আসছি, আজকে আমাদের সাথে এরকম কিছু হয়েছে। তো তখন বুঝতে পারছে যে এই বাসায় নিশ্চিত কিছু খারাপ কিছু আছে, যেটার কারণে এই বাসা কোনো ভাড়া হয় না বা এই বাসার এখন গোডাউন বানায় ফেলছে। তো তারা সরাসরি বাড়ির মালিকের কাছে যায়, বাড়ির মালিকের কাছে গিয়ে বলে যে আমরা এরকম কিছু ফেস করছি, আমাদেরকে একটু সত্যটা বলেন যে এই বাসায় কি হইলো বা এমন কেন আমরা এরকম দেখছি, আপনি কিছু জানেন কিনা? তো তখন বাড়ির মালিকটা একটু লজ্জিত হয়ে গেছে বা মানে একটু নত হয়ে গেছে তাদের কাছে। তারপরে তারা বলল, মানে বাড়ির মালিক তাদেরকে বলল যে বাবা, তোমরা যখন প্রথম দিন আসছো তখন আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কয়জন? তো তখন তোমরা যখন বুঝলা ৩ জন, তখন আমার একটু নিজের ভিতরে একটু বিশ্বাস জাগছে যে তোমরা যেহেতু ৩ জন আসছো তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না। বাট এই বাসার যে স্টোরিটা সেটা আমরা তোমাদেরকে বলতেছি, বাট আমি তোমাদেরকে রাখছি এইজন্য যে আমার বিশ্বাস ছিল যে তোমরা যেহেতু ৩ জন আসছো তোমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু এখানে একজন যারাই থাকছে এই পর্যন্ত, একজন যারাই থাকছে তার এরকম কোনো সমস্যা হইছে। কিন্তু যখন গ্রুপ মিলে যখন কারা ছিল হুম। তখন তারা কোনো খারাপ কিছু ফেস করে নাই। তো এইজন্য আমি তোমাদেরকে রাখছিলাম। তো বলছি যে এখানে যেটা হয়েছিল, এই বাড়িটা খুবই পুরনো। তো এই বাড়িটা যখন নতুন ছিল মানে তখন এই বাসার ভাড়াটিয়ার, পুরো বাসাটাই ভাড়া ছিল, ভাড়াটিয়ারা থাকতো এখানে। তো এই রুমে একটা ফ্যামিলি ছিল, যে ফ্যামিলিতে মানে স্বামী স্ত্রী আর তাদের একটা মানে ছেলে ছিল, যে ছেলেটা মানে সাবালক, যে একা একা চলাফেরা করতে পারে, ভালো মন্দ বুঝে, এতটুকু বয়স হয়েছে। তো তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো, ওই স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। তো একদিন ওই তাদের ছেলেটা মানে বাসার বাইরে ছিল, রুমের বাইরে ছিল, তখন ওই ছেলের চাচা আর ওই তার বাবা ওই মহিলাকে মানে গলায় গামছা পেঁচায়, তারপরে দুজন দুই দিক থেকে টেনে তারপরে তাকে মেরে ফেলে। আর মারার পর তাকে ওই ওয়াশরুমের যে ভেন্টিলেটর আছে বা যেটা থেকে বাতাস টাতাস আসে যেটা আমরা বলি, ওই ভেন্টিলেটরের সাথে তাকে ঝুলে রাখছিল, যেটা সে যেভাবে দেখছিল তাকে আর কি, ওই হিন্দু ছেলেটা যেভাবে দেখছিল ঠিক সেভাবে ঝুলে রাখছিল। তো এটা অনেক বড় একটা ক্রাইম ছিল রাসেল ভাই, যেটা যেটা আমি রিসার্চ করার কোনো প্রয়োজন মনে করি না, যেহেতু এটা বাংলাদেশে এখন অনেক জায়গায় অনেক কিছু এরকম অনেক কাহিনী আছে, এই জন্য আমি এটা রিসার্চ করার তেমন একটা প্রয়োজন মনে করিনি।
তবে রাসেল ভাই একটা কথা যে আমি এর আগেবার যখন আসছিলাম আমি ঠাকুরগাঁওর একটা মানে সরি ব্রাহ্মণবাড়ির একটা ঘটনা বলছিলাম। সেটার মানে প্রমাণ বা ওই জায়গার একটা ছবি আমি আনতে ব্যর্থ হয়েছিলাম যেহেতু ওটা অনেক আমার থেকে অনেক দূরে। কিন্তু এটা যেহেতু পুরান ঢাকা আর আমার নাগালের ভিতরে ছিল তো আমি অ্যাড্রেস নিয়ে ওই বাসায় যাই। ওই বাসায় গিয়ে আমি মালিককে পাই না বা আমি কাউকে চিনি না কোনটা মালিক কোনটা দারোয়ান আমি কিছু বুঝতে পারিনি। তো কারোর সাথে আমার কথা হয় নাই। তো আমি একটু মানে পাশের বাসার ছাদে উঠে আমি ওই বাসার 3rd ফ্লোর মানে যে রুমটায় সমস্যা হয়েছিল ওই রুমের বাইরের সাইড থেকে একটা ছবি তুলে নিয়ে আসছি। মানে শুধুমাত্র আপনাকে ঠিক আছে, দেখানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার আগে আমরা যেটা করব